সরকারের জন্য জনবিচ্ছিন্ন নিরাপত্তার বেড়াজাল নয়, পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানাতে 16 জুলাই পালিত হচ্ছে শহীদ দিবস। হাসিনার তৈরি আইনেই আওয়ামী লীগের বিচার সম্ভব বললেন চিফ প্রসিকিউটর। হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক। দেশের সঠিক রোগ নির্ণয়ে ঘাটতি রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে নরওয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল, সকালে মুখোমুখি ইংল্যান্ড মেক্সিকো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করার কারণে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলেও আশা জানান রাষ্ট্রপ্রধান। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে এমনভাবে নিরাপত্তা কৌশল সাজাতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সার্বিক সুরক্ষায় পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। গৌরবময় পথ চলার 51 বছর পূর্ণ করল এই বিশেষায়িত বাহিনীটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তিনি। পিজিআর এর আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাস তুলে ধরে সরকার প্রধান বলেন, বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সাইবার ড্রোন সুরক্ষার মতো প্রযুক্তি নির্ভর হুমকি মোকাবেলায় বাহিনীটিকে সক্ষম করে গড়ে তোলা হবে। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধানের নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা প্রয়োজন যাতে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না হয়। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। চেইন অফ কমান্ড মেনে চলার পাশাপাশি সততা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবং পেশাদারিত্ব
কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। এদিকে সচিবালয়ে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। শিগগিরই পরিপত্রের নির্দেশনা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে 16 জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। সকালে সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 17 বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার পরিবারগুলোর কর্মসংস্থান ও পুনর্বাসনে সরকার নতুন একটি অধিদপ্তর গঠন করতে যাচ্ছে বলেও জানান তিনি। আগামী 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 শিরোনামে একটি অনুষ্ঠান করা হবে এবং সেটি করা হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসেবে উনি উপস্থিত থাকবেন। শহীদ আবু সাইদের ঘটনা আপনারা জানেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত। সেখানে তার এই আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচার করতে নতুন আইনের প্রয়োজন নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দলটির প্রণীত আইনেই বিচার করা সম্ভব। আরও জানাচ্ছেন মুদাসির আলী। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে এখনও নিষিদ্ধ নয় আওয়ামী লীগ। তবে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দলটির সভানেত্রী শেখ হাসিনাকে। এছাড়াও তিনি সহ আরও কয়েক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলায় বিচার চলমান রয়েছে। সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের দায় আছে কিনা তা নিয়ে নিজ কার্যালয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী নিষিদ্ধ হতে পারে দলটি। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেকশন 18-এ ইতোমধ্যে ওই 18-র এক প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে। ট্রাইব্যুনালে আমাদের একই আইন আছে, সেখানে ওই সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে কোনো সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ট্রাইব্যুনাল আইনেই আছে, যা আওয়ামী লীগ শাসনামলে করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। সেই আইনটি সংশোধন করে 2013 সালে অর্গানাইজেশনকে বিচারের আওতায় আনার জন্য তারা অ্যামেন্ডমেন্ট করে। ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা সহ বহু মানুষের অধিকার হরণ করা হয়েছে সে সময়। বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, এখন আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। জুলাই আন্দোলন ছাড়াও আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের বিচার করা হবে বলেও জানান আমিনুল ইসলাম। 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, সেইগুলো কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সবকিছু কিন্তু আসবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি সংগঠনের প্রধান হিসেবেও অপরাধের প্রমাণ পাওয়া গেলে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানান তিনি। সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1031 জন। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 645 জনের, আর নিশ্চিত হামে মারা গেছে 93 শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 738-এ। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গেল 3.5 মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 88,844 জন। বাংলাদেশে সঠিক রোগ নির্ণয়ের ঘাটতির কথা উল্লেখ করে এ বিষয়ে হতাশা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ থেকে বিদেশগামী রোগীদের 53% যান মূলত রোগ নির্ণয় বা চেকআপের জন্য। এদের মধ্যে অন্তত 5% খোঁজ চিকিৎসা পেশায় জড়িত। চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার তালিকায় 10 নম্বরে রয়েছে বাংলাদেশ। স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় উপযুক্ত সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিয়ে রাজধানীতে শুরু হওয়া 2 দিনের আন্তর্জাতিক সম্মেলনে উঠে আসে রোগ নির্ণয়ে অপতুল্য ব্যবস্থাপনার কথা। এক্ষেত্রে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের গুরুত্ব দেন সেমিনারে অংশ নেওয়া স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকরা। Within these community clinics and roving telemedicine operators, we have a cluster model. So we can have the instruments in the center, community clinic, also in the union health and family welfare centers. Meaningful partnership and innovative solutions that will benefit Bangladesh and other low and middle income countries. We are not self-dependent. So in case of any kind of emergency like COVID or other situations, we have to rely on imports for medical devices. সঠিক রোগ নির্ণয়ের ঘাটতিতে হতাশা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও। বলেন, প্রান্তিক অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হয়েছে। In the health sector this year, the historical budget is approved around 69,000 crores taka to support our people, public health, to take care of the public health, to make the public health available at the remotest areas of the whole country. এর বাইরেও হাম, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তি চাপ তৈরি করেছে দেশের স্বাস্থ্যসেবায়। মন্ত্রী জানান, কিছু হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। Lack of extending the hands of cooperation from the proper authority has brought the failure in our innovations and attempts to invent something for the nation. So far, I think. From my own experience, we shall want to first cite an example. Just during the last measles crisis, ডেঙ্গু ও হাম মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ধৈর্য সহকারে কাজ করার নির্দেশনা দেন সরদার সাখাওয়াত হোসেন। I must congratulate our doctors, our nurses. They have proved that they can. নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের সরাসরি ফ্লাইট। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একথা বলেন তিনি। এই রুটটা চালু করেছি, সেটা চালুই থাকবে, আর সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আর আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এটা চালু হয়েছে, সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। দ্রুত শিল্প স্থাপন করে উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। বিকেলে বেজা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বেজার লক্ষ্য কেবল জমি বরাদ্দ দেয়া নয়, নতুন শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মসংস্থান সুযোগ তৈরি হবে বলেও জানান চৌধুরী আশিক মাহমুদ। আমাদের কর্মসংস্থান সৃষ্টি করাটা আমাদের একেবারেই সবচেয়ে কোর উদ্দেশ্য। যে আমাদের কোর উদ্দেশ্য আসলে একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরো সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা।
সরকার জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অংশীদারিত্ব 60% উন্নীত করতে চায় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে তেজগাঁও বিসিকের বর্ষা মেলা উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, অর্থনীতিতে এই খাতটির অবদান 65,000 কোটি টাকা, যা জিডিপির 34%। বরাদ্দকৃত যেসব প্লট দীর্ঘদিন পরিত্যক্ত রয়েছে সেগুলোর বাতিলের হুঁশিয়ারিও দেন খন্দকার আব্দুল মুক্তাদির। চলমান যে প্রকল্পগুলি আমরা দ্রুততম সময়ে এই প্রকল্পগুলি সম্পন্ন করব এবং বেশ কিছু নতুন প্রকল্প আমরা এই বছরই হাতে নিচ্ছি, সবুজ পাতায় আছে, এই বছরই আমরা সেটার বাস্তবায়নে যাব। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে, আমি আবার বলছি, এই খাতের ব্যাপক সম্প্রসারণ, যাতে দেশের অর্থনীতিতে এই খাতের শেয়ার অন্তত 60% হিট করে ইন ফোরসিবল ফিউচার। আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাধীনতার 250 বছর পূর্তিতে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত বিশাল সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। চরম প্রতিকূল আবহাওয়ার মাঝেও 40 মিনিটের দীর্ঘ ভাষণে কমিউনিজমের তীব্র সমালোচনাও করেন ট্রাম্প। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে সমাবেশের আয়োজন করে মার্কিন সরকার। এতে যোগ দিয়ে কমিউনিজমের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ক্যান্সার আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের সুসময় ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি। প্রচণ্ড তাপপ্রবাহ ও আকস্মিক বজ্রঝড়ের কারণে অনুষ্ঠান কিছুটা বিলম্বিত হয়। ট্রাম্প এতে বলেন, কোনো ঝড়ই আমেরিকার এই মহা আয়োজনকে থামিয়ে দিতে পারে না। অনুষ্ঠানে পুরনো আক্ষেপের প্রসঙ্গ নতুন করে তুলে ধরে যুক্তরাষ্ট্রের নানা সাফল্যের কথাও উল্লেখ করেন ট্রাম্প। এ সময় 8টি যুদ্ধ মিটমাট করা সত্ত্বেও তাকে নোবেল পুরস্কার না দেওয়ায় ক্ষোভও প্রকাশ করেন তিনি। ভাষণ শেষে ওয়াশিংটনের আকাশ মেতে ওঠে ইতিহাসের বৃহত্তম আতশবাজি প্রদর্শনীতে। গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে তৈরি এই আলোর উৎসবের মধ্য দিয়েই নতুন শতাব্দীর দিকে যাত্রা করল 250 বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্র। রুমানা রুমা, মোহনা সংবাদ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেওয়া হয়। জানাজায় ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। বাংলাদেশ সময় সকাল 10:30টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 2 কোটি মানুষের সমাগমের কথা জানিয়েছে ইরান। রুমানা রুমার আরেকটি রিপোর্ট। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে প্রায় 2 কোটি মানুষের সমাগমের কথা জানিয়েছে ইরান। জানাজার পর সোমবার ও মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহে আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার দাফনের জন্য আনা হবে ইরানের মাশহাদ শহরে। খামেনির শেষ বিদায়কে শিয়া মতাবলম্বীরা প্রতিশোধের প্রতীক হিসেবে দেখছেন। বিভিন্ন স্থানে লাল পতাকা হাতে তারা স্লোগান দেন, আমাদের জেগে উঠতেই হবে। খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি প্রতিকৃতিও তেহরানে প্রদর্শন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি মেট্রো স্টেশনে জনতা আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দিচ্ছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ায় বিশ্বের 70টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্বনেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক নিমিষেই নিশ্চিহ্ন করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আলোচনা করার মতো আর কেউ থাকবে না। তিনি দাফন প্রক্রিয়ায় ইরানিদের কান্না দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।
ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসানের চিকিৎসার জন্য তার বাবার কাছে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর যুব ভবনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় মেহেদী হাসানের চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান বা অন্যান্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। সরকারের জন্য জনবিচ্ছিন্ন নিরাপত্তার বেড়াচল নয়, পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানাতে 16 জুলাই পালিত হচ্ছে শহীদ দিবস। হাসিনার তৈরি আইনেই আওয়ামী লীগের বিচার সম্ভব বললেন চিফ প্রসিকিউটর। হাম উপসর্গে আরো 7 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক। দেশে সঠিক রোগ নির্ণয়ে ঘাটতি রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং বিশ্বকাপের শেষ 16 লড়াই, নরওয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল, সকালে মুখোমুখি ইংল্যান্ড মেক্সিকো। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।